পশ্চিম ভূমধ্য সাগরের এক ছোট্ট দ্বীপ, নাম সিন্ধু। সেই সিন্ধু দ্বীপের এক সওদাগর ছিল, তার নাম ছিল হিরণ্যকেতু। সারা জীবন সমুদ্রে পাড়ি দিয়ে যা রোজগার করে এনেছি তা আমার 7 পুরুষ বসে খেলেও শেষ হবার নয়। কিন্তু পূর্বে আর বাণিজ্যে যাওয়া হলো না, তাই ভাবছি শেষবার বেরোবো। এবার ওই পূর্বের সমুদ্র উপকূলের উদ্দেশ্যেই রওনা দেব। চলো তবে, আমরাও যাব তোমার সাথে। বণিক হিরণ্য সেন বন্ধুদের সঙ্গে করে সমুদ্রে পাড়ি দিল পূর্বের বঙ্গদেশের উদ্দেশ্যে। কি দূর থেকে কালো মতো কি একটা এগিয়ে আসছে এদিকে। আরে আরে, এ তো ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আসছে। কি মারাত্মক ঝড়! এদিকেই আসছে। জাহাজ উল্টে দেবে যে কোনো মুহূর্তে। হ্যাঁ, এ কি আমরা দিক হারিয়ে ফেলছি যে। জাহাজ নিয়ে এগিয়ে চলুন না, যা হয় হবে। ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় উপেক্ষা করে এগিয়ে চলল বাণিজ্য তরী। কিন্তু কিছুটা পথ চলার পর। চলুন চলুন চলুন, ওই দ্বীপের দিকে আমরা এগোই। ঠিক আছে, চলুন তবে। উফ উফ, প্রাণে বাঁচলাম। অনেক রাত হলো, কাল সকালে চিন্তা করা যাবে খন। এখন চলো দ্বীপের ভিতরে গিয়ে দেখি আমরা কোনো নিরাপদ স্থান পাই কিনা। তাই চলুন। বাবা, কি বিশাল প্রাসাদ, অথচ কেউ কোথাও নেই। কি, কে তুমি? আমি বানরদের রানী। যাক, আজ আর আহারের জন্য বেরোতে হবে না। এত আহার এসে গেছে, রোজ একটাকে মেরে খাবো। না 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 না। কি? যাই, এবার বিশ্রাম নেই, পেটটা ভরে গেল। আর না, আর না, কাল সকালে রাক্ষসী আসার আগেই একটা ব্যবস্থা করতে হবে আমাদের। কিন্তু কি করব আমরা? তোমরা জাহাজের ওই ভেসে থাকা কাঠের টুকরোগুলো নিয়ে খেলা বানাও। ওদের জোরেই আমাদের এখান থেকে বেরোতে হবে। ঠিক আছে। ও বাবা, যাক, প্রাণে বাঁচলাম আমরা। চলো চলো, এবার বাণিজ্য করে কাজ নেই, আমরা দেশে ফিরি। না না বন্ধু, বন্ধু, এই দেখো, আমাদের তো সব গেছে। খালি হাতে না ফিরে বরং এগুলো বাজারে বেচে তবে দেশে ফিরবো। বলো তো মহারাজ, হিরণ্য সেনের যে বন্ধুরা পূর্বের সমুদ্র উপকূলে বাণিজ্যে যেতে রাজি ছিল না, এত বিপদের পরেও সে তারাই আবার কেন সেখানে যেতে চাইল? না বেটা, সমুদ্র পথের সমূহ বিপদ হিরণ্য সেনের জন্যই এড়িয়েছিল। এরপর যদি শুধু নিজেদের কথা ভেবে ফিরে যেত, তবে তা হতো চরম স্বার্থপরতা। তাই তারা আর ফিরে যেতে চাইল না।
পুণ্যপুর নগরে বল্লভ নামে এক রাজা ছিলেন। তিনি মন্ত্রী সত্যপ্রকাশের উপর রাজ্য পরিচালনার ভার দিয়ে নিজে ভোগ সুখে দিন কাটাতেন। বাহ, এই চিত্রটি খুবই সুন্দর দেখতে দেখছি। চিত্রকর, এর মূল্য কত? আগে মাত্র 1,00,000 স্বর্ণমুদ্রা। মহামন্ত্রী, আদেশ মহারাজ। চিত্রকরকে এক্ষুনি 1,00,000 স্বর্ণমুদ্রা দান করুন। 1,00,000 স্বর্ণমুদ্রা? মহারাজ, এইভাবে চলতে থাকলে রাজকোষ যে শূন্য হয়ে যাবে। তাছাড়া দরবার কক্ষে প্রচুর ছবি আছে, আর ছবি নিয়ে কি হবে? নতুন মহল বানান, সেখানে এই ছবি থাকবে। ঠিক আছে মহারাজ। তুমি দিন দিন যেন কেমন শুকিয়ে যাচ্ছ। স্ত্রীর এই প্রশ্নে মন্ত্রী সমস্ত ঘটনা খুলে বলল। সব কথা শুনে তার স্ত্রী বললেন, তুমি রাজার কাছে কিছুদিন ছুটি নাও, চলো আমরা তীর্থ ভ্রমণে যাই, তাতে তোমার শরীর মন দুই ভালো হয়ে যাবে। এরপর বউয়ের কথা মতো রাজার থেকে ছুটি নিয়ে মন্ত্রী সস্ত্রীক বেরিয়ে পড়লেন তীর্থ ভ্রমণে। এ তীর্থ ও তীর্থ ঘুরতে ঘুরতে তিনি এলেন রামেশ্বরে। এখন তোমার শরীর কেমন লাগছে? মনও প্রফুল্ল, শরীরও বেশ ভালো। আরে আরে আরে, একই কাণ্ড! এ তো বড় অদ্ভুত কাণ্ড। দেশে ফিরে এক্ষুনি মহারাজকে কথা জানাতে হবে। আপনি ঠিক দেখেছেন তো মহামন্ত্রী? বিশ্বাস না হয় আপনি নিজে গিয়ে দেখুন। বেশ, তাই যাব। এর কারণ আমায় জানতেই হবে। কে তুমি সুন্দরী? আমি গন্ধর্ব রাজের কন্যা রত্নমঞ্জুরি। কিন্তু আপনি কে? আমি পুণ্যপুর নগরের রাজা বল্লভ। তোমার রূপে আমি মুগ্ধ। আমি তোমায় বিবাহ করতে চাই। তার আগে আমাকে আমার অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। অভিশাপ? কি অভিশাপ? আমার পিতা আমায় খুব ভালোবাসেন। তার ভোজনের সময় আমি উপস্থিত না থাকলে তার ভোজন সম্পূর্ণ হতো না। কিন্তু একদিন একই রত্নমঞ্জুরি কোথায়? তিনি বাগানে তার সখীদের সাথে খেলছেন। এত বড় দুঃসাহস! এখানে তাকে ডেকে আনো। যথা আজ্ঞা মহারাজ। আমার খাবার সময় তুমি আমার সামনে উপস্থিত ছিলে না কেন? সখীদের সাথে খেলায় একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম পিতা। তোমার এই অন্যমনস্কতার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি মর্তে জন্ম নেবে, আর প্রতি কৃষ্ণ চতুর্দশী রাত্রে এক রাক্ষস এসে তোমায় মারবে। দয়া করুন পিতা, আমায় দয়া করুন। দয়া করে নিজের মেয়েকে এত বড় অভিশাপ দেবেন না। ঠিক আছে, অভিশাপ মিথ্যে হবে না। তবে এক শক্তিশালী রাজা একদিন সেই রাক্ষসকে হত্যা করবে, আর সেই দিন তোমার শাপ মুক্তি ঘটবে। আজ কৃষ্ণ চতুর্দশীর রাত্রি। ওই ওই যে রাক্ষস আসছে, আপনি লুকিয়ে পড়ুন। ঠিক আছে সুন্দরী, তুমি কিচ্ছু চিন্তা করো না। ঠিক আছে। সুন্দরী, আজ আমি তোমায় মনের সুখে মারবো। আহ! উহ! আহ!
আজ আমার শাপ মুক্তি ঘটল মহারাজ। এবার আমি তোমায় নিশ্চিন্তে বিবাহ করতে পারবো। এই নিন মহারাজ বড়মাল্য। রত্ন, চলো তবে আমার রাজ্যে। বেশ, চলুন মহারাজ। মহারাজ আর মহারানী, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী সত্যপ্রকাশ। আসুন মহারাজ, সিংহাসন গ্রহণ করুন। এসো রানী। মহামন্ত্রী, রাজকোষের অবস্থা কেমন? লক্ষ্মীর কৃপায় ভালোই মহারাজ। বেশ, তবে আমাদের বিবাহ উপলক্ষে রাজ্যের সমস্ত প্রজাদের রাজকোষ থেকে 100 স্বর্ণমুদ্রা করে দেওয়া হোক। এটা রাজাদেশ। শত স্বর্ণ মুদ্রা! আচ্ছা মহারাজ, বলুন তো মন্ত্রীর প্রাণ ত্যাগের কারণ কি? মন্ত্রী সত্যপ্রকাশ ভাবলেন, রাজা নিজের সুখে আত্মহারা। এইভাবে স্বর্ণমুদ্রা দান করলে কোষাগার শূন্য হয়ে যাবে, ফলে অর্থ বিনা রাজ্য দুর্বল হয়ে পড়বে এবং এর ফলে রাজ্য ধ্বংস হতে পারে। এইসব চিন্তার ফলে মন্ত্রীর মৃত্যু হলো। মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলি। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে, আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব।
আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি। শুনুন মহারাজ। চম্পানগরীর রাজা উদয় ভানু, ধর্মপ্রাণ রাজা উদয় ভানুর রাজত্বে চম্পানগরের বাসিন্দারা সুখে শান্তিতে বাস করে। রাজা উদয় ভানুর দুই পুত্র, জ্যেষ্ঠ পুত্র চন্দ্রভানু আর কনিষ্ঠ পুত্র চিত্রভানু। বৃদ্ধ বয়সে রাজা উদয় ভানু একদিন পুত্রদের ডেকে বললেন, বাবারা শোন, আমার বয়স হয়েছে আর তাই শরীর ভালো থাকে না। তোরা বড় হয়েছিস, উপযুক্ত হয়েছিস রাজ্য শাসনের, তাই আমি এবার বিশ্রাম নিতে চাই। না না পিতা, তা হয় না। দেশের প্রজারা আপনাকেই রাজা হিসেবে দেখে আসতে অভ্যস্ত। আপনার সুশাসনে তারা সুখে শান্তিতে রয়েছে, তাই এভাবে হঠাৎ আপনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালে। তুই থাম তো। না না পিতা, সত্যিই আপনার বয়স হয়েছে, এবার আপনার বিশ্রাম নেওয়া উচিত। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ঠিক রাজ্য চালনা করতে পারব। আচ্ছা বাবা, আচ্ছা, আমি নিশ্চিন্ত হলাম। আগামীকালই আমি বানপ্রস্থে যাব। তোরা সাবধানে থাকিস, মিলেমিশে থাকিস বাবারা। হ্যাঁ হ্যাঁ, আপনি কিচ্ছু ভাববেন না। ছোট আমার নয়নের মণি, আমরা মিলেমিশে থাকব। দুই ভাইয়ের উপর রাজ্যভার সঁপে দিয়ে মহারাজ উদয় ভানু বানপ্রস্থে চলে গেলেন। কিন্তু জ্যেষ্ঠ পুত্র চন্দ্রভানুর অন্য চিন্তা। সে ছিল খুবই ক্রূর, স্বার্থপর স্বভাবের। তাই পিতার অবর্তমানে ছোট ভাইকে ছল করে রাজত্ব থেকে সরিয়ে দিল। রাজ্যের ওই অংশ যে শুধুই মরুভূমি, ওই অংশে জনবসতি নেই বললেই চলে। এত বড় রাজ্য একসাথে চালানো সম্ভব নয়। আমি তোমার চেয়ে বয়সে বড়, তাই অভিজ্ঞতা আমার স্বভাবতই বেশি। ওই জনবসতিপূর্ণ নগর আমি দেখব, আর তোমার অভিজ্ঞতা যেহেতু কম, তুমি ওই মরুভূমি দেখো। বড় ভাইয়ের কথা মতো চিত্রভানু জনবসতি শূন্য মরুভূমির রাজত্ব নিয়ে চলে গেল। রাজপ্রাসাদ ত্যাগ করে ছদ্মবেশে এসে পৌঁছল বিস্তীর্ণ মরুভূমির মাঝে। বাবা, চারিদিকে শুধু বালি আর বালি, লোকজন কেউ কোথাও নেই। কি আর করা যাবে, এখন এখানেই থাকতে হবে। পিতার অবর্তমানে ছোট ভাইকে সরিয়ে দিয়ে সিংহাসনে বসল বড় ভাই চন্দ্রভানু। ওদিকে বিস্তীর্ণ মরুভূমির মাঝে একা এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতে লাগলো চিত্রভানু। মরুভূমির ওপারে ছিল সিংহল রাজ্য। এক মায়াবী ডাইনির মায়া বলে রাজ্যের প্রতিটি মানুষ দুর্বল, খর্বকার হয়ে যায়, এবং রাজকুমারীও সেই ডাইনির কাছে বন্দী হয়ে থাকে। নিরুপায় রাজা তাই। মহামন্ত্রী, সমস্ত প্রতিবেশী রাজ্যে ঘোষণা করে দাও, যে ব্যক্তি ওই ডাইনির হাত থেকে রাজ্যকে মুক্ত করতে পারবে এবং রাজকুমারীকে তার কাছ থেকে ফিরিয়ে আনতে পারবে, তার সাথেই রাজকুমারীর বিবাহ ও সিংহলের অর্ধেক রাজত্ব দেওয়া হবে। মহারাজ, প্রতিবেশী সিংহল রাজ্যের রাজা দূত পাঠিয়েছেন। কি প্রয়োজনে? ঠিক আছে, পাঠাও ভেতরে। আচ্ছা মহারাজ। প্রণাম মহারাজ।
কি এই ব্যাপার? আমি যাব সিংহলের প্রজাদের ডাইনির হাত থেকে রক্ষা করতে। আমি উদ্ধার করব রাজকুমারীকে। তারপর সিংহলের অর্ধেক রাজত্ব আমার অধীনে আসবে এবং রাজকুমারীর সাথে আমার বিবাহ হবে। রাজবৈদ্যকে ডেকে পাঠাও। প্রণাম মহারাজ। রাজবৈদ্য, এখনই এমন একটা ওষুধ প্রস্তুত করো যা খেলে সিংহলের দুর্বল খর্ব মানুষ সুস্থ সবল হবে এবং নিজ আকার ফিরে পাবে। হ্যাঁ মহারাজ, এত শীঘ্র সম্ভব নয়। এ তো প্রস্তুত করা খুব কঠিন, সময় লাগবে মহারাজ। আমি কিচ্ছু জানি না। আমার আগামীকালই ওই ঔষধ চাই। দেশের যত বৈদ্য আছে প্রয়োজনে প্রতিবেশী রাজ্যের সাহায্য নিয়ে ওই ঔষধ প্রস্তুত করো। ঔষধ আমার কালই চাই, কালই। যাও। সারা রাত জেগে রাজবৈদ্য সারা রাজ্যের প্রতিবেশী রাজ্যের বৈদ্য সকলে মিলে ঔষধ প্রস্তুত করলো। মহারাজ, ঔষধ প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, ঔষধ প্রস্তুত। মহামন্ত্রী, আমার যাত্রার ব্যবস্থা করুন। আমি আজই রওনা দেব সিংহলের উদ্দেশ্যে। মহারাজ, সিংহলে দ্রুত পৌঁছানোর একমাত্র পথ ওই মরুভূমির পথ। মরুভূমির ওপারেই সিংহল রাজ্য। তবে চলো, শীঘ্র চলো। রাজা চন্দ্রভানু সিংহলের উদ্দেশ্যে মরুভূমির পথে রওনা দিল। উফ, ওরে বাবা, কি সাংঘাতিক গরম! আর কত দূর সিংহল রাজ্য কে জানে। এই মরুভূমি পার করতেই প্রাণ যায়। ও, তাড়াতাড়ি চলো, দ্রুত দ্রুত চলো। বাবা, কোথায় যাচ্ছ? তা তোমার জেনে কাজ কি শুনি? হ্যাঁ, সরো সরো সরো, পথ ছাড়ো। বাবা, বড় ক্ষুধার্ত আমি। যদি কিছু আহারের ব্যবস্থা করে দাও। কিচ্ছু নেই আমার কাছে, তুমি যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। পথ ছাড়ো। ওই তো, ওই বাক্সে নিশ্চয়ই খাবার আছে। আমায় কিছু দিয়ে যাও না বাছা, তোমার বড় ভালো হবে। খিদের জ্বালা আর সইতে পারছি না বাবা। ওহ, এ তো মহা জ্বালা। ও বাক্সে কিচ্ছু নেই, ওতে সাপ, ব্যাঙ, কচু পোড়া আছে। যাও যাও, বিরক্ত করো না। বেশ বেশ, যা বললে তাই নিয়ে যাও, তাই নিয়ে যাও, তাই নিয়ে যাও। শুধু শুধু দেরি করিয়ে দিল। এই চলো চলো, শিগগিরই চলো। মহারাজ চন্দ্রভানু মরুভূমির দীর্ঘ পথ অতিক্রম করে এসে পৌঁছলেন সিংহল রাজ্যে। প্রণাম। আসুন মহারাজ চন্দ্রভানু, আসুন। মহারাজ, আমি একটি ঔষধ এনেছি যার দ্বারা আপনার রাজ্যের প্রজারা আবার সুস্থ সবল হয়ে উঠবে এবং পূর্বের ন্যায় রূপ আবার ফিরে পাবে। অতি উত্তম, অতি উত্তম। কই, তবে এক্ষুনি সে ঔষধ প্রয়োগ করুন মহারাজ। আপনি আমার প্রজাদের রক্ষা করুন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি সুস্থ করে তুলব তাদের। এই দেখুন। হ্যাঁ, এ কি, এসব কি? আমার বিপদের দিনে আপনি কৌতুক করতে এসেছেন, বাক্স বোঝাই করে সাপ, ব্যাঙ আর ওই কচুপোড়া এনেছেন। বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি। এমন অপমানিত আমি জীবনেও হইনি। কি করে হলো এসব? রাজবৈদ্যের এত বড় স্পর্ধা আমার সাথে কৌতুক করেছে। এখনই ফিরে গিয়ে ওকে বন্দি করব। সারথি, দ্রুত দ্রুত রাজ্যে ফেরো। সিংহলের খবর রাজা চিত্রভানুর কাছেও পৌঁছলো।
তিনি চিন্তা করতে লাগলেন। আহা, সিংহলের এই কি দুরবস্থা আজ! এ অসময়ে যদি আমি কিছু সাহায্য করতে পারতাম, কিন্তু কিন্তু কি বা করব? আমি আমি নিরুপায়। কে যেন কাঁদছে না? আরে আরে ওই তো এক বৃদ্ধা বসে বসে কাঁদছে। গিয়ে দেখি তো কি হয়েছে। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? আমি বড়ই ক্ষুধার্ত, একটু আহার আর তৃষ্ণা মেটাবার জল যদি পেতাম বড় উপকার হতো। ও তুমি ক্ষুধার্ত? এসো এসো আমার সঙ্গে, আমার ঘরে এসো। বড় উপকৃত হলাম, যেন প্রাণ ফিরে পেলাম। তা তুমি কে বাছা? এখানে এই মরুভূমিতে কি করছো? আমি চিত্রভানু, চম্পানগরের রাজার কনিষ্ঠ পুত্র। চম্পানগরের এক অংশ এই মরুভূমির রাজা হয়ে এখানে এসেছি মা। এই মরুভূমির রাজা হয়ে? আর তোমার পিতা জ্যেষ্ঠ সন্তানের সাথে চম্পানগরে রাজত্ব করছে? না না, পিতা বানপ্রস্থে যাওয়ার সময় আমাদের উপর রাজ্যভার সঁপে দিয়ে যান, আর তাই দাদার আদেশে চম্পানগরের 2 ভাগ করে এই মরুভূমির অংশে আমায় আসতে হয়। বুঝেছি, তোমার দাদা তোমায় সরল পেয়ে আচ্ছা ঠকান ঠকিয়েছে। শোনো, আমি তোমায় আশীর্বাদ করছি। না না, আমায় নয়। আশীর্বাদ যদি করতেই হয় সিংহল রাজ্যের প্রজাদের করুন। তারা বড় কষ্টে আছে। এক ডাইনির মায়া বলে তারা দুর্বল খর্বকার হয়ে আছে। বেশ, তবে এই নাও। এটা কি? এই আংটি দিয়ে কি হবে? সিংহল রাজ্যে গিয়ে এই আংটির উপরের ঢাকনা খুলে দিও। আংটির থেকে বেরোনো ধোঁয়ায় ছেয়ে যাবে সিংহল রাজ্য। দেখবে ধীরে ধীরে সেখানকার প্রজারা সুস্থ হয়ে আবার নিজ রূপ ফিরে পাচ্ছে। ধন্যবাদ মা। আমি এখনই সিংহল রাজ্যে যেতে চাই। আমি আসি। তারপর বুড়ির দেওয়া আংটি হাতে চিত্রভানু সিংহল রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। উষ্ণ বালিয়াড়ি পথ পায়ে হেঁটে অতি কষ্টে সিংহলে পৌঁছলেন যুবরাজ। আসুন যুবরাজ চিত্রভানু। মহারাজ, আমি আপনার প্রজাদের সুস্থ করার উপায় এনেছি। তা কি উপায় এনেছেন আপনি? মহারাজ, এই আংটির উপরের ঢাকনা খুললে ধোঁয়ায় ভরে যাবে সারা সিংহল রাজ্য, আর তার থেকেই প্রজারা সুস্থ হয়ে পূর্বের ন্যায় আকার ফিরে পাবে। তাই নাকি? তবে আর দেরি নয় যুবরাজ, এখনই আপনি ওই আংটির ঢাকনা খুলুন। আসুন আসুন আমার সঙ্গে। আরে এ কি, আমি আবার আগের মতন হয়ে গেছি। কি আশ্চর্য! ওরে, এই দেখ, আমি 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 আবার আগের মতো হয়ে গেছি রে। আরে আরে দেখ দেখ, আমায় দেখ। কি আনন্দ! আমরা আগের মতো হয়ে গেছি। আমরা আগের মতো হয়ে গেছি। আশ্চর্য!
আপনি আপনি আমার রাজ্য বাঁচালেন যুবরাজ। ধন্যবাদ, ধন্যবাদ যুবরাজ, ধন্যবাদ। কিন্তু এখন আমার কন্যার চেয়ে কি হবে? রাজকুমারীর কি হয়েছে মহারাজ? ওই ডাইনি, যার মায়া বলেই এ রাজ্যের প্রজারা এতদিন কষ্ট ভোগ করেছে, সে আমার কন্যাকে নিয়ে গেছে, বন্দি করে রেখেছে তাকে। কোথায় নিয়ে গেছে ডাইনি রাজকুমারীকে? ভীম পর্বতের এক গুহায় ডাইনি বাস করে, সেখানেই ডাইনি আমার কন্যাকে আটকে রেখেছে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি আমি এখনই যাব রাজকুমারীকে ফিরিয়ে আনতে। রাজকুমারীকে ডাইনির কাছ থেকে উদ্ধার করার জন্য চিত্রভানু ভীম পর্বতের অভিমুখে রওনা দিলেন। বাঁচাও, বাঁচাও আমায়, আরে আরে একটা মৌমাছি মাকড়সার জালে আটকে গেছে। আমাকে বাঁচাও, এখনই মাকড়সা এসে আমায় খেয়ে ফেলবে। এই জাল থেকে আমায় বের করো। হ্যাঁ, আমি এখনই দিচ্ছি। এই নাও। ধন্যবাদ, তোমার জন্য আমি প্রাণে বাঁচলাম। আমি আসি বন্ধু। ও আহ 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 ওহ আহ বাবা, অবশেষে এসে পৌঁছলাম। ওই তো সামনে একটা গুহা দেখা যাচ্ছে। ডাইনি ডাইনি নিশ্চয়ই ওই গুহায় আছে, আর ওখানেই রাজকুমারীকে আটকে রেখেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে আমার পিতার কাছে যেতে দাও। এত সহজে নয় রাজকুমারী, ইচ্ছে করলে আমি তোমাকেও আর সকলের মতো খাটো করে দিতে পারি, কিন্তু না 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 না, আমি তা করব না। কারণ তোমার মতো সুন্দরীর শরীরে প্রবেশ করে আমি আবার যৌবন ফিরে পাবো। না না না, আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও এই ব্যাপার, এই জন্যই ডাইনি বুড়ি রাজকুমারীকে আটকে রেখেছে। শয়তান ডাইনি, ছেড়ে দাও, ছেড়ে দাও রাজকুমারীকে, নইলে এক্ষুনি তোমায় বধ করব। সিংহলের সেনাপতি নাকি? তা তোমার সৈন্যবাহিনী কোথায়? সবাইকেই তো খাটো করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, ভালো করে চলতেই পারে না। এখানে আসবে কি করে? কিন্তু তুমি এখানে এলে কি করে? ও, তোমায় খাটো করা হয়নি, এক্ষুনি করে দিচ্ছে। বন্ধু, এই সুযোগে তোমার তলোয়ারটা দিয়ে ওই ডাইনিকে মারো। কিন্তু তোমরা এখানে? বা বন্ধু, আমার বিপদে আমায় সাহায্য করলে, আমার প্রাণ বাঁচালে। আজ তোমার বিপদের দিনে আমি কি না এসে পারবে? আর দেরি করো না, তাড়াতাড়ি করো, মারো ডাইনিকে। হ্যাঁ হ্যাঁ।
আসুন আসুন রাজকুমারী, আপনাকে আপনাকে আপনার পিতার কাছে পৌঁছে দিই। এবার তবে আমি আসি বন্ধু, বিদায়। মহারাজ, মহারাজ, এই আপনার কন্যা। বাবা, বাবা। এবার এবার আমি আসি মহারাজ। দাঁড়ান যুবরাজ, এভাবে আমার রাজ্যকে রক্ষা করলেন, আমার কন্যাকে আমার কাছে ফিরিয়ে আনলেন, আর খালি হাতে ফিরে যাবেন? আজ থেকে সিংহল রাজ্যের অর্ধেক রাজত্ব আপনার, আর আমার একমাত্র কন্যার সঙ্গে আপনার বিবাহ দিতে চাই। মহারাজ, এটা কিন্তু ঠিক হলো না। এটা সিংহল রাজের কেমন বিচার? যুবরাজ চিত্রভানু নিজের কৃতিত্বে মৌমাছিদের সাহায্য ছাড়া কখনোই মায়াবিনী ডাইনিকে হত্যা করতে পারতেন না। সেক্ষেত্রে মহারাজ কেন পুরস্কার স্বরূপ অর্ধেক রাজত্ব ও রাজকুমারীর সঙ্গে বিবাহ দিতে চাইলেন? বেতাল, চিত্রভানু সৎ, পরোপকারী রাজা। কারোর বিপদে নিজ স্বার্থ ভুলে সর্বদা এগিয়ে যায় সে। যে মানুষ পরের জন্য, পরের মঙ্গলের জন্য নিজের সর্বস্ব দিতে পারে, তার নিজের বিপদের দিনে সকলের এগিয়ে আসাটাই স্বাভাবিক। এটাই প্রকৃতির নিয়ম। এক্ষেত্রেও তাই করেছে। প্রথমে বৃদ্ধাকে সাহায্য করে কৃতজ্ঞতা স্বরূপ সে মায়াবী আংটি পেয়েছে, যা সে নিজ স্বার্থে কাজে লাগায়নি। পরবর্তীকালে রানী মৌমাছিকে সাহায্য করে কৃতজ্ঞতা স্বরূপ ডাইনির সঙ্গে যুদ্ধে তাদের সহযোগিতা পায়। সুতরাং সিংহল রাজের বিচার পুরোপুরি ন্যায্য। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম।
মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলি। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে, আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি। শুনুন মহারাজ। বহুকাল আগে দক্ষিণ পূর্বে চন্দনগড় নামে এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজা চিত্রসেন। মহারাজ চিত্রসেনের রাজত্বে প্রজারা সুখে শান্তিতেই দিন কাটাতো, কিন্তু মহারাজের মনে কোনো সুখ ছিল না। মহারাজের দুই রানী, চিত্রা ও বিজয়া, অথচ মহারাজের কোনো সন্তান নেই। তাই একদিন মহারাজ মহামন্ত্রীকে ডেকে বললেন, মহামন্ত্রী, রাজ্যের প্রজারা সুখে শান্তিতেই আছে, কিন্তু আমার মনে কোনো সুখ নেই। আমার কোনো উত্তরাধিকার নেই। আমার পর রাজ্যভার কে যে সামলাবে? অত দুশ্চিন্তা করবেন না মহারাজ। ঈশ্বর এতটা নির্দয় নন। কোনো একটা পথ নিশ্চয়ই হবে। প্রণাম মহারাজ। কি ব্যাপার প্রহরী? মহারাজ, রাজগুরু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। গুরুদেব এসেছেন? এখনই ভিতরে পাঠাও। যথা আজ্ঞা। গুরুদেব, আসুন আসুন। আপনি খবর পাঠাতে পারতেন, আমি নিজে গিয়ে দেখা করে আসতাম। একটা অতি উত্তম সংবাদ পেয়ে সত্তর জানাতে এলাম মহারাজ। কি সংবাদ গুরুদেব? মহারাজ, নগর প্রান্তে যে বুড়ো শিবের মন্দির আছে, সেখানে এক সন্ন্যাসী এসেছেন। তিনি দৈব শক্তির অধিকারী। আপনি তার সঙ্গে সাক্ষাৎ করে আপনার মনোবাসনা জানান। আপনার মনোবাসনা পূর্ণ হবে। আমি কাল প্রভাতেই রওনা দেব গুরুদেব। মহামন্ত্রী, কাল সকালেই আমার যাত্রার আয়োজন করুন। আচ্ছা মহারাজ। গুরুদেবের কথা মতো মহারাজ চিত্রসেন নগর প্রান্তে বুড়ো শিব মন্দিরের সন্ন্যাসীর উদ্দেশ্যে রওনা দিলেন। প্রণাম ঋষিবর। আসুন মহারাজ, বলুন কি প্রয়োজনে আপনি এসেছেন? আমি নিঃসন্তান, আমার উত্তরাধিকার চাই ঋষিবর। সন্তান লাভ তুমি করবে মহারাজ, কিন্তু নিজের বিচার বুদ্ধি কোনোদিনও হারিও না, তাহলে কিন্তু সন্তানকে হারাতে হবে। মনে রেখো। মনে থাকবে ঋষিবর। শোনো তবে, এখনই তুমি একা পশ্চিমের পথে এগিয়ে যাও। পথে যেতে যেতে প্রথম যে নারীকে তুমি দেখবে, তাকেই বিবাহ করো। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আচ্ছা ঋষিবর, আমি তবে আসি। সন্ন্যাসীর কথা মতো মহারাজ পশ্চিমের পথে একাই গিয়ে চললেন। এবার গামলায় করে নদীতে ভাসিয়ে দিয়ে আয়। আচ্ছা রানীমা।
হ্যাঁ, কি বলছো সেনাপতি? আমার উত্তরাধিকার এসেছে। হ্যাঁ, আমি আমি এখনই রাজ্যে ফিরব। আমার ফেরার ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। কই কই কোথায় আমার উত্তরাধিকারী? কোথায় আমার সন্তান? কোথায়? এই যে মহারাজ, এই নিন আপনার সন্তান। এ কি? এ যে একটা কুকুর ছানা। হ্যাঁ, এই কুকুর ছানাই জন্ম দিয়েছেন ছোট রানী মহারাজ। না 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 মহারাজ, এ সব মিথ্যে, সব মিথ্যে। এ হতে পারে না মহারাজ। মহারাজ, ছোট রানী মানুষ নয়, রাক্ষসী। নইলে মানুষের গর্ভে কখনো কুকুর ছানা জন্ম নেয়? এখনই ছোট রানীকে রাজ্য থেকে দূর করে দিন মহারাজ, নইলে রাজ্যের অমঙ্গল হবে। হ্যাঁ মহারাজ, মেজো একদম ঠিক বলেছে। এত বড় ছলনা আমার সাথে, এত বড় মিথ্যা। কে আছো? প্রহরী, এখনই ছোট রানীকে রাজ্য থেকে দূর করে দাও। মহারাজ, যা বললাম তাই করো, এ আমার আদেশ। চলো প্রহরী, চলো। আরে, কোনো শিশুর কান্নার আওয়াজ মনে হচ্ছে। ওই তো, ওই হাড়ির মধ্যে নেই তো, দেখি তো। এ কি? এতটুকু শিশুকে এভাবে জলে ভাসিয়ে দিয়েছে? না না না, আয় আয় আয়, আয় বাচ্চা। না 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 না। আরে এ কি? তবে এত ছোট শিশু কোথায় পেলেন? ওর নাম কি গুরুদেব? কি মিষ্টি। আজ থেকে এর নাম সূর্য। সূর্য? বাহ, ভারী সুন্দর নাম তো। সত্যি ভারী সুন্দর। সুন্দর। তারপর যুবরাজ সূর্য সন্ন্যাসীর আশ্রমে বড় হতে লাগলো। ধীরে ধীরে সন্ন্যাসী বার্ধক্যে উপনীত হলেন। অসুস্থ সন্ন্যাসী মৃত্যু শয্যায় সূর্যকে ডেকে বললেন, শোনো বাবা, আজ আমি তোমার জন্ম বৃত্তান্ত বলে যেতে চাই। শোনো। না 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 না, আমি মানি না। তুমি আমার মাতা পিতা, আমার আর কাউকে চাই না। শোন বাবা, তুই তোর বংশ পরিচয় যতদিন না খুঁজে পাবি, আমার আত্মা শান্তি পাবে না। উফ, কি সব বলছো তুমি? শান্ত হও। শোন বাবা, আর সময় নেই। পশ্চিমের পথে চলতে থাক। এক পক্ষ কাল পথ চলার পর এক গভীর জঙ্গলে পৌঁছবি। সেখানে এক বৃদ্ধ বটবৃক্ষের নিচে এক যোগিনী মা তপস্যা করছেন। তুই তার সাথে দেখা কর, সে তোকে সাহায্য করবে। আচ্ছা পিতা। এখনই রওনা দে তুই।
প্রণাম মাতা। কে বাছা তুই? এই ঘন জঙ্গলে এসেছিস কেন? মা, আমি সূর্য, জন্মাবধি সন্ন্যাসীর কাছে মানুষ। এতদিন তাকেই আমি আমার পিতা ভাবতাম, কিন্তু তিনি মৃত্যুশয্যায় আমায় জানান তিনি আমার পিতা নন। আর আমার প্রকৃত বংশ পরিচয় জানতে আপনি আমায় সাহায্য করতে পারেন, তাই আপনার কাছে আসা মা। শোন বাছা, তোর প্রকৃত বংশ পরিচয় আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে একটা পথ আছে। এই জঙ্গলের দক্ষিণে নীলাম্বর পাহাড় আছে। সেই পাহাড়ের অধীশ্বর ভীমবাহু নামে এক রাক্ষস। অসম্ভব শক্তিশালী ওই রাক্ষস নীলপরি আর লালপরীকে আটকে রেখেছে নীলাম্বর পাহাড়ে। ওই নীলপরি আর লালপরি সব জানে, এ জগতের সব ঘটনা যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সব জানে ওরা। তবে আমি এখনই যাব সেখানে। শোন বাছা, ওই দানব অনেক মায়া জানে। মায়া বলে ও নীলপরি আর লালপরীকে বন্দি করেছে, তাই তোর পক্ষে ওকে বধ করে নীলপরি আর লালপরীর কাছে পৌঁছানো সম্ভব নয়। তবে উপায় কি মা? তুমি আমায় পথ বলে দাও। দাঁড়া তবে। এই ফুল সাথে রাখ, সেখানে পৌঁছে কাজে লাগবে। ধন্যবাদ মাতা। আর এই নে শুল। এই শুল দেবাদিদেব মহাদেবের শুল। রাক্ষসকে পরাস্ত করতে তোর কাজে লাগবে। ধন্যবাদ। এবার আমি আসি মাতা। আয় বাছা, আয়। বাবা, কি বিশাল পাহাড়! এখানে কোথায় খুঁজবো নীলপরি লালপরীকে? দেখি তো কিছুটা এগিয়ে গিয়ে। নীলপরি লালপরির কাছে যাবি? তাদের আমি বন্দি করে রেখেছি। তাদের কাছে যেতে হলে তোকে আমায় আগে পরাস্ত করতে হবে। যাই, এবার এগিয়ে দেখি কোথায় আছে নীলপরি লালপরি। ওই তো একটা গুহা। নিশ্চয়ই নীলপরি আর লালপরি ওই গুহায় আছে। দেখি ভিতরে গিয়ে। নিশ্চয়ই দানব তার মায়া বলে ওদের ফুল বানিয়ে রেখেছে। হ্যাঁ, এই হলুদ ফুলটা এবার ওই নীল আর লাল ফুলে ঠেকিয়ে দেখি। ধন্যবাদ, তোমার জন্যই আমরা আমাদের রূপ ফিরে পেলাম। তুমি কেন এসেছো বন্ধু? আমার বংশ পরিচয় জানতে। যোগিনী মা বলেছেন একমাত্র তোমরাই পারবে বলতে আমার বংশ পরিচয়। হ্যাঁ, আমরা জানি তুমি চন্দনগড়ের মহারাজ চিত্রসেনের একমাত্র সন্তান। চন্দনগড় রাজ্য? সে কোথায় নীলপরি? সে অনেক দূরে বন্ধু। পায়ে হেঁটে তোমার পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব নয়। তবে কি করে যাব আমি সেখানে? আর গিয়ে পিতাকে আমার পরিচয় দিই বা কি করে?
তিনি তো বিশ্বাসই করবেন না। এসো আমাদের সাথে, আমরা তোমায় নিয়ে যাব মহারাজের কাছে। হ্যাঁ, কে তোমরা? মহারাজ, আমি লাল পরি আর আমি নীল পরি, আর এই হলো আপনার সন্তান। কিন্তু আমার তো কোনো সন্তান নেই। সেদিন ছোট রানী পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু বড় রানী সেই সন্তানকে একটি গামলায় করে দাসীর হাত দিয়ে জলে ভাসিয়ে দেয়, আর পরিবর্তে ছোট রানীর পাশে একটি কুকুরছানা রেখে দেয়। আর আপনি কোনরূপ বিচার বিবেচনা না করে ছোট রানীকে দেশ থেকে বের করে দেন। কি প্রমাণ আছে তোমরা যা বলছো তার সবই সত্য? আপনার বড় রানী, মেজ রানী আর ওই বৃদ্ধা দাসীকে একবার জিজ্ঞাসা করে দেখুন মহারাজ। এই, কে আছো? এখনই রানীদের ডেকে পাঠাও। ওরা যা বলছে তা কি সত্য? কি হল? এখনই উত্তর দাও, নয়তো এখনই তোমাদের তিনজনেরই গর্দান নিতে। হ্যাঁ মহারাজ, এ সত্য। আমাদের ক্ষমা করে দিন মহারাজ, অন্যায় হয়ে গেছে মহারাজ। আমাদের কোনো সন্তান হয়নি বলে ঈর্ষায় আমরা এমন কাজ করেছি মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। তোমাদের কোনো ক্ষমা নেই। আমি তোমাদের প্রাণদণ্ড দিতে পারতাম, কিন্তু তোমরা দোষ স্বীকার করায় তোমাদের কারাদণ্ডের হুকুম দিলাম। প্রহরী, এদের নিয়ে যাও, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। হায় বাবা, হায়, কাছে আয়, আমায় ক্ষমা কর। আমরা এবার আসি মহারাজ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। শুধু যাওয়ার আগে একটা কথাই বলে যাই মহারাজ, বিচার বিবেচনা না করে অবিবেচকের মতন কোনো সিদ্ধান্ত নেবেন না। মনে থাকবে, সারা জীবন মনে থাকবে এই কথা। আমরা এবার আসি, আসি বন্ধু। বলো তো মহারাজ, এখানে বড় রানী, মেজ রানী ও মহারাজের মধ্যে কে বেশি দোষী? বড় রানী ও মেজ রানী যা করেছে তা কখনোই ক্ষমার যোগ্য নয়, কিন্তু তারা এ অন্যায় করেছে মূলত ঈর্ষার বশবর্তী হয়ে। কিন্তু মহারাজ, যার উপর সারা দেশের দায়িত্ব, তিনি এভাবে অবিবেচকের মতো না বুঝে শুধু রানীদের কথা বিশ্বাস করে ছোট রানীকে দেশ থেকে বের করে দেন দেশের রাজা হিসেবে। এ তিনি একদম ঠিক করেননি। তাই এখানে বেশি দোষী মহারাজ চিত্রসেনই। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম।